আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মাহমুদ হাসান, সহকারী শিক্ষক, কৃষি শিক্ষা, গ্রিনফিল্ড স্কুল অ্যান্ড কলেজ। গত ক্লাসে আমরা শিখেছিলাম পাট চাষ সম্পর্কে। আজকে আমরা শিখব সেই পাট চাষ সম্পর্কে কিছু নমুনা প্রশ্ন ও উত্তর। প্রথম প্রশ্ন আসো। প্রথমে সৃজনশীল যে প্যারাগ্রাফ, সেই প্যারাগ্রাফটা আমরা পড়ে নিই। পাট চাষি দরির মিয়া তার দুখণ্ড জমির এক খণ্ডে সিসি ৪৫ এবং আরেক খণ্ডে ফাল্গুনী তোষা জাতের সোনালী আঁশ চাষ করলেন। তিনি তার জমিতে আগাছা দমনের জন্য একটি আয় বর্ধনকারী কার্যক্রম করে লাভবান হন। প্রথম প্রশ্ন, উদ্দীপকের সিসি ৪৫-এর সাধারণ নাম কি? উত্তরটি হলো, উদ্দীপকে সিসি ৪৫ হলো দেশি পাটের জাত, যার সাধারণ নাম জো পাট। খ নম্বর প্রশ্ন, পাটে কখন নাইট্রোজেন সার প্রয়োগ করতে হয়? উত্তরটি হলো, বীজ বপনের ৬ সপ্তাহ পরে হেক্টর প্রতি ৪০ কেজি ইউরিয়া সার লাইনের মধ্যবর্তী জায়গায় ছিটিয়ে দিতে হবে এবং ছিটানোর পর বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে যাতে গাছের পাতায় না পড়ে। নিম্নোক্ত অপুষ্টি লক্ষণ দেখে পাটের জমিতে নাইট্রোজেন সার দিতে হবে। যেমন ১ নম্বর, প্রথমে নিচের পাতা হলুদ হয়ে যায়। ২ নম্বর, ক্রমান্বয়ে সারা গাছের পাতা হলুদ হয়ে যায়। ৩ নম্বর, কয়েক দিনের মধ্যে সারা ক্ষেত হলদে হয়ে যায়। এর পরের প্রশ্ন, দরির মিয়ার চাষকৃত ফসলের মধ্যে পার্থক্য উল্লেখ করো। মানে দরির মিয়া একদিকে সিসি ৪৫, অন্যদিকে ফাল্গুনী তোষা চাষ করেছিলেন। তার মানে এই দুটো ফসলের মধ্যে পার্থক্য লিখতে হবে। দরির মিয়া সোনালী আঁশ অর্থাৎ পাটের সিসি জাত, দেশি জাতের পাট, এবং ফাল্গুনী তোষা জাতের পাট। নিচে এদের মধ্যে পার্থক্য লেখা হলো বা উল্লেখ করা হলো। প্রথম পার্থক্য হলো, সিসি ৪৫ এ গাছ ২.৫ থেকে ৩.৬ মিটার লম্বা হয়। অন্যদিকে ফাল্গুনী বা তোষা পাট হয়ে থাকে ২.৫ থেকে ৪.৫ মিটার লম্বা, প্রায় একই রকমই বলতে পারি। সিসি ৪৫-এ এই পাটটি জলাবদ্ধতা সহ্য করতে পারে, কিন্তু ফাল্গুনী বা তোষা পাট জলাবদ্ধতা সহ্য করতে পারে না। সিসি ৪৫ এই পাটটি পাটের কাণ্ড নলাকার, সবুজ লাল। ফাল্গুনী বা তোষা পাট নলাকার না, কাণ্ডের বর্ণ সবুজ অথবা ঈষৎ লালচে। এরপরে হলো পাতা ছোট। সিসি ৪৫-এর পাতা ছোট। সিসি ৪৫-এর পাতা ছোট, হালকা সবুজ, স্বাদে তিতা। অন্যদিকে ফাল্গুনী বা তোষা পাট পাতার বর্ণ গাঢ় সবুজ, স্বাদে তিতা নয়। সিসি ৪৫ এই পাটটি এর ফুল ছোট, বৃত্তি ফ্যাকাশে হলুদ গোলাকার। ফাল্গুনী বা তোষা পাটের পাতা বড়, বৃত্তি সবুজ, পাপড়ি হলুদ, লম্বাটে। সিসি ৪৫-এর বা দেশি পাটের বীজটির আকৃতি গোলাকার হয়ে থাকে। ২ সারিতে ৮ থেকে ১০টি বীজ থাকে। আর ফাল্গুনী পাটের বীজ হয়ে থাকে প্রতি সারিতে ২৫ থেকে ৪০টি। বীজ একটু বড় খয়েরি হয়ে থাকে। সিসি ৪৫-এর বীজ একটু বড় খয়েরি রঙের হয়ে থাকে এবং ৩০০টি বীজের ওজন হয়ে থাকে ১ গ্রাম। অন্যদিকে ফাল্গুনী বা তোষা পাটের বীজ ছোট হয়ে থাকে, সবুজ থেকে ধূসর রঙের হয়ে থাকে। ৪০০টি বীজের ওজন প্রায় ১ গ্রাম। আচ্ছা, এরপরে
যেটি আমাদের জানতে হবে সেটি হলো, যেটি প্রশ্নটি হলো, দড়ির মিয়ার ফসল চাষে আয় বর্ধনকারী কার্যক্রমটি বিশ্লেষণ করো। দড়ির মিয়া কি করলেন? ফসল চাষে কিছু কাজ করলেন, ফসল চাষে আয় বর্ধন করার জন্য কিছু কাজ করলেন। এই কাজটি কি সেটি বর্ণনা করতে হবে। তাহলে দড়ির মিয়া পাট চাষ করেন, তার ফসল চাষের কার্যক্রমটি হলো আয় বর্ধনকারী উপায়ে পাটের আগাছা দমন। পাটের জমির আগাছা দমন একটি গুরুত্বপূর্ণ কাজ, এতে অনেক শ্রমিক ব্যয় হয়ে থাকে এবং পাটের চাষ ব্যয় বেড়ে যায়। তাই আগাছানাশক ব্যবহার করে এই সমস্যার সমাধান করা যায়। এখানে পাট ক্ষেতের আগাছা দমনের একটি কার্যক্রম উল্লেখ করা হলো। প্রথম কার্যক্রম সেটি হলো জমি চাষ। জমি চাষ করা হয় বীজ বপনের আগে। কৌশলটি কি? শেষ বা ষষ্ঠ চাষ হলো মই, পঞ্চম চাষের 7 দিন পরে দেওয়া হয়। ফলাফল কি? সকল আগাছা বীজ গজিয়ে যাবে। অঙ্কুর পূর্ব আগাছানাশক পঞ্চম চাষে, জমির পঞ্চম চাষের সময় এটি করতে হয়। কৌশল কি? মাটিতে প্রয়োগ। এর ফলাফল কি? আগাছা বীজের অঙ্কুর নষ্ট হয়। অঙ্কুরোত্তর আগাছানাশক আগাছা 3 থেকে 4 পাতা হওয়ার আগে করতে হয়। এর কৌশলটি হলো স্প্রে করা। ফলাফল আগাছার গোড়া পচে যায়। 4 নম্বর কার্যক্রম হলো হাতে বাছাই। চারা 20 থেকে 30 সেন্টিমিটার হওয়ার পর হাতে বাছাই করতে হয়। আগাছা সমূলে উৎপাটন ও গাছ পাতলাকরণ। ফলাফল প্রতিটি গাছ ভালোভাবে জন্মায়। উক্তভাবে পাট চাষে দড়ির মিয়া আগাছা দমন করে লাভবান হন। এর পরের উদ্দীপকটি হলো, আবু বক্কর মিয়া পাট ক্ষেতে এক জাতীয় পোকা ও একটি রোগের আক্রমণ দেখতে পান। এমতাবস্থায় তিনি পোকা ও রোগাক্রান্ত কয়েকটি পাট গাছ তুলে নিয়ে কৃষি কর্মকর্তাকে দেখালেন। কৃষি কর্মকর্তা পোকা ও পাট গাছ দেখে বিষয়টি প্রতিকারে আবু বক্কর মিয়াকে অবগত করেন। প্রথম প্রশ্ন হলো, বিজেআরআই বাংলাদেশ জুট রিসার্চ ইনস্টিটিউট বিজেআরআই কর্তৃক উদ্ভাবিত মেস্তা পাটের জাত কয়টি? বিজেআরআই কর্তৃক উদ্ভাবিত মেস্তা পাটের জাত একটি। খ নম্বর প্রশ্ন, বিশুদ্ধ বীজ ব্যবহারে পাটের আগাছা কম হয় কেন? এর উত্তরটি হলো, পাটের বীজ আকারে অনেক ছোট। পাটের বীজ বিশুদ্ধ না হলে সেই বীজের সাথে আগাছার বীজও মিশে থাকে। এই বীজ বপন করা হলে পাট গাছের সঙ্গে আগাছাও জন্মাবে, কিন্তু বিশুদ্ধ বীজের সঙ্গে আগাছার বীজ থাকে না। এই কারণে বিশুদ্ধ ও পরিষ্কার বীজ বপন করলে আগাছা কম জন্মাবে। এর পরের প্রশ্ন, কৃষি কর্মকর্তার শনাক্তকৃত আবু বকর মিয়ার পাট ক্ষেতের সমস্যা ব্যাখ্যা করো। উত্তরটা হলো, কৃষি কর্মকর্তার শনাক্তকৃত আবু বকর মিয়ার পাট ক্ষেতে ঘোড়া পোকা ও পাটের শিকড়ে গিট রোগ দেখা গিয়েছে। চিত্র 1 নং হলো ঘোড়া পোকা। ঘোড়া পোকার কীড়ার পায়ের রং সবুজ হয়ে থাকে। স্ত্রী মথ কচি পাতার নিচে 150 থেকে 600টি ডিম পাড়ে। 3 থেকে 4 দিনের মধ্যে ডিম ফুটে বাচ্চা কীড়া বের হয়। বাচ্চা পোকা পাট গাছের কচি ডগা ও পাতা আক্রমণ করে, ফলে কচি ডগা নষ্ট হয়ে যায় এবং শাখা প্রশাখা বের হয়।
ফলে পাটের ফলন ও আঁশের মান কমে যায়। চিত্রের 2 নং শিকড়ে গিট রোগ। চিত্র 2 নম্বরটা কি ছিল? চিত্র 2 নম্বরে দেখো, চিত্র 2 নম্বর চিত্রে দেখা যাচ্ছে শিকড়ের রোগ, আর শিকড় পচা রোগ। তো এই রোগে আক্রান্ত গাছের শিকড়ে গিট জন্মে এবং গিটের ভেতরে ছোট ছোট কৃমি থাকে। বেশিরভাগ ক্ষেত্রে গাছের বৃদ্ধি বন্ধ হয়ে যায়, পাতা নুয়ে পড়ে এবং পরে গাছ মারা যায়। এর পরের প্রশ্নটা হলো, উক্ত সমস্যার প্রতিকারে কৃষি কর্মকর্তা আবু বকর মিয়াকে যে বিষয়ে পরামর্শ দিলেন তা বিশ্লেষণ করো। আচ্ছা, এখন পরামর্শ বলতে দমন ব্যবস্থা, এই দুটো রোগকে দমন করার জন্য কি কি করতে হবে সেটি তিনি পরামর্শ দিয়েছিলেন। ঘোড়া পোকা দমন ব্যবস্থা। যান্ত্রিক উপায়ে দমন করা যায় ঘোড়া পোকাকে। যান্ত্রিক দমন, এই পোকার আক্রমণ হলে কেরোসিন ভিজানো দড়ি গাছের ওপর টেনে দিলে পোকা আংশিক দমন হয় এবং ক্ষেতের মধ্যে দণ্ড পুঁতে পাখি বসার ব্যবস্থা করে দিতে হবে। এতে পাখি পোকা খেয়ে সংখ্যা কমিয়ে দেবে। পাট কাটার পর চাষ দিলে মাটির নিচ বা ফাটল থেকে পুঁতলি বের হয়ে আসলে পাখিরা এসব পুঁতলি খেয়ে ফেলে, ফলে পোকার সংখ্যা কমে যায়। রাসায়নিক দমন। সেভিন পাউডার 85% অথবা ডায়াজিনন 60% তরল, ইকালাক্স 25% তরল বা সিম্বুস 10% তরল পোকা দমনের মাত্রা অনুযায়ী মিশিয়ে ক্ষেতে ছিটালে ঘোড়া পোকা দমন হয়। জুন জুলাই মাসে ঘোড়া পোকার ওপর পরজীবী ট্রাকিনিড মাছি ও ভাইরাস রোগের আক্রমণ হলে ঘোড়া পোকা এমনিতেই দমন হয়, তখন ক্ষেতে কীটনাশক ছিটানোর দরকার হয় না। পাটের গিট রোগের দমন ব্যবস্থা। যান্ত্রিক দমন। পাট বা কেনাফের জমিতে সরিষা, গম, ভুট্টা, ধান ইত্যাদি বপন করলে এই রোগের জীবাণু কমে যায়। রাসায়নিক দমন। ফুরাডান 5G 40 কেজি প্রতি হেক্টরে প্রয়োগ করে নিড়ানি এবং চূড়ান্তভাবে গাছ পাতলা করে দিতে হবে। 3 নম্বরটি হলো বিটিভিতে 3 নম্বর সৃজনশীল প্রশ্ন হলো, বিটিভিতে কৃষি দিবানিশি অনুষ্ঠানে বাংলাদেশে সোনালী আঁশের ওপর প্রতিবেদন প্রচারিত হচ্ছিল। বহুবিধ ব্যবহারে এটি বাংলাদেশের আঁশ চাহিদার সিংহভাগ পূরণ করে থাকে। প্রতিবেদনের শেষে এটি চাষের সম্ভাবনার ওপর কৃষকদের দৃষ্টি আকর্ষণ করা হয়। ক নম্বর প্রশ্ন, তুলা চাষে সার্বিক তাপমাত্রা কত? উত্তরটি হলো, তুলা চাষে সার্বিক তাপমাত্রা হলো 28 ডিগ্রি থেকে 32 ডিগ্রি সেলসিয়াস। খ নম্বর প্রশ্ন, পাটকে সোনালী আঁশ বলা হয় কেন? উত্তরটি হলো, পাটকে সোনালী আঁশ বলা হয়, পাট প্রথমে লিখতে হবে, পাট হলো একটি আঁশ জাতীয় ফসল। তবে বাংলাদেশে যত আঁশ জাতীয় ফসল উৎপাদন করা হয় তার মধ্যে এটির উৎপাদন হয় সবথেকে বেশি, কারণ এর উপকারিতা এবং অর্থনৈতিক গুরুত্ব অনেক। পাট ও পাটজাত দ্রব্য বিদেশে রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করা যায়, তাই আমরা বলতে পারি পাটকে একটি সোনালী আঁশ, অর্থাৎ আমরা পাটকে সোনালী আঁশ বলতে পারি। গ নম্বর প্রশ্ন, প্রতিবেদনে যে জাতীয় ফসল দেখানো হয়েছিল তার বৈশিষ্ট্য লিখো। প্রতিবেদনে সোনালী আঁশ পাটের উপর প্রতিবেদন দেখানো হয়েছিল,
কারণ পাটকে সোনালী আঁশ বলা হয়। এটি আঁশ জাতীয় ফসল, অর্থাৎ যে সকল উদ্ভিদ থেকে আঁশ উৎপাদন করা হয় সেগুলোকে আঁশ জাতীয় ফসল বলে। এ সকল ফসল এর গুরুত্ব অনেক, কেননা বস্ত্র তৈরির প্রয়োজনীয় উপাদান হলো আঁশ। এটি বাংলাদেশের অর্থকরী ফসল। নিচে আঁশ জাতীয় ফসলের বৈশিষ্ট্য দেওয়া হলো। প্রথম বৈশিষ্ট্য হলো আঁশ জাতীয় ফসল এক বর্ষজীবী, আবার কোনো কোনো ক্ষেত্রে বহু বর্ষজীবী। আঁশ ছাড়াও এ ফসল জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। এই ফসলে স্বপরাগায়ন ও পরপরাগায়ন ঘটে। এরা খরা ও জলাবদ্ধতা সহ্য করতে পারে। এ ফসলের পাতা পচিয়ে জৈব সার উৎপাদন করা যায়। এদের আঁশ থেকে সুতা ও দড়ি তৈরি হয়। এ ফসল আলোক সংবেদনশীল। এর পরের প্রশ্নটা হলো কৃষকদের দৃষ্টি আকর্ষণের বিষয়টি মূল্যায়ন করো। কৃষকদের দৃষ্টি আকর্ষণের বিষয়টি যদি তোমরা লিখতে চাও তাহলে লিখতে হবে এটি। কৃষকদের দৃষ্টি আকর্ষণের বিষয়টি হলো পাট চাষের সম্ভাবনা। কারণ বাংলাদেশে আঁশ ফসল গুরুত্বপূর্ণ। বাংলাদেশের আবহাওয়া পাট চাষের উপযোগী হওয়ায় এখানে পাট চাষের ব্যাপক সম্ভাবনা রয়েছে, যা প্রতিবেদনে দেখিয়ে কৃষকদের আগ্রহ বৃদ্ধি করা হয়েছে। বর্তমানে বিশ্বে কৃত্রিম আঁশের জনপ্রিয়তা বৃদ্ধি পাওয়ার সত্ত্বেও পাটের গুরুত্ব কম নয়। বর্তমানে নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবনের মাধ্যমে পাটের বহুবিধ ব্যবহারের সম্ভাবনা রয়েছে। পাটকাঠি জ্বালানি হিসেবে ব্যবহার, ঘরবাড়ি তৈরি এবং ক্ষেতে বেড়া দেওয়ার কাজে ব্যবহার হয়ে থাকে। পাটকাঠি দিয়ে বেশ সস্তায় উৎকৃষ্ট মানের কাগজ, হার্ডবোর্ড, চট তৈরি করা যায় এবং একে অন্যান্য বিকল্প কাজেও ব্যবহার করা যায়। পাটের কচি পাতা শাক হিসাবে খাওয়া হয়। পাটের পাতা মাটিতে পচে প্রচুর জৈব পদার্থ সৃষ্টি হয়। এজন্য পাটের জমিতে ধানের ফলন ভালো হয়। সবুজ পাট থেকে কাগজের মণ্ড উৎপাদনের প্রক্রিয়া উদ্ভাবন করা হয়েছে। তুলার সঙ্গে পাট একত্রে ব্যবহার করে জুটন নামক কাপড় আবিষ্কৃত হয়েছে, যার মাধ্যমে বাংলাদেশে কাগজ ও বস্ত্রশিল্পে যুগান্তকারী পরিবর্তন আসতে পারে। উক্ত আলোচনা থেকে বলা যায় বাংলাদেশে পাট চাষের উপযোগী আবহাওয়া, জমির উর্বরতা বৃদ্ধি, বিভিন্ন দ্রব্য তৈরি, পাট থেকে রপ্তানি আয় ও পাটের উপকারিতার জন্য বাংলাদেশে পাট চাষের সম্ভাবনাময় ক্ষেত্র সৃষ্টির মাধ্যম হিসেবে পরিচিত হতে পারে। এটাই ছিল আজকের 3টি প্রশ্ন এবং সেগুলোর উত্তর। চলো আমরা কিছু বহু নির্বাচনী প্রশ্ন দেখে নিই। বাংলাদেশের প্রধান আঁশ জাতীয় ফসল কোনটি? 1 নম্বর অপশনটি হলো উত্তর, সেটি হলো পাট। তুলা গাছের ফুটন্ত বোল থেকে যে তুলা পাওয়া যায় তাকে কি বলা হয়? তাকে বলা হয় বীজ তুলা। 2 নম্বরের উত্তরটি হলো গ নম্বর, ঠিক আছে, বীজ তুলা। সিসি 45 কোন জাতের পাট? সিসি 45 হলো একটি দেশি জাতের পাট। তুলার ক্ষতিকারক পোকা কোনটি? 4টি অপশন রয়েছে। 3টি অপশন রয়েছে। 1 নম্বর হলো বিছা পোকা, জ্যাসিড পোকা, বোল ওয়ার্ম। আসলে তুলার ক্ষতিকর পোকা এখানে 2টি হবে। সেই 2টি কোনটি? জ্যাসিড, আরটি হলো বোল ওয়ার্ম। সুতরাং অপশন গ সঠিক। গয়ে দেওয়া আছে 2 এবং 3। আচ্ছা, পাশের ছবিটা লক্ষ্য করো। এইটা একটি ছবি। এই ছবি অনুযায়ী উত্তর দাও। পাতায় আক্রান্ত পোকাটির নাম কি? এটি একটি ঘোড়া পোকা। উক্ত পোকার আক্রমণের প্রধান লক্ষণ কি?
আচ্ছা, ঘোড়া পোকা যেহেতু উঠতে পারে না, সেহেতু প্রথমেই ডাল বেয়ে বেয়ে কোথায় যাবে? কচি পাতায় যাবে। তাহলে কচি পাতা খেতে সহজ, সেই জন্য আগেই কচি পাতায় যাবে। তাহলে উত্তর হবে কচি পাতা খেয়ে ফেলে। 7 নম্বর প্রশ্ন। 7 নম্বরে লিখছে উক্ত পোকা দমনে করণীয় কি? 1 নম্বর, পাখি বসার ব্যবস্থা করে দেওয়া। 2 নম্বর কি দিয়েছে? গাছের উপর কেরোসিন ভেজানো দড়ি টানতে হবে। 3 নম্বর হলো সেভিন 85% পাউডার মেশাতে হবে। আচ্ছা, এখানে আসলে 3টি কাজই করলে হবে, উপরে 3টি সঠিক, সুতরাং এটির উত্তর হবে ঘ নম্বর। ঘ নম্বর হবে এটির সঠিক উত্তর। আচ্ছা, এরপরে আরেকটি প্রশ্ন আছে, যে প্রশ্ন উত্তরটা তোমরা সবাই এখন জানো। প্রশ্নটা কি? পাশের চিত্র দুটি লক্ষ্য করো এবং প্রশ্নের উত্তর দাও। প্রথমে বলা হয়েছে জিনিং কি। আচ্ছা, জিনিং কি এটি কিন্তু তোমাদের বইয়ে আছে এবং এটি আমরা পড়িয়েছি। তোমরা একটু চেষ্টা করলেই খুঁজে বের করতে পারবে। এটি হলো তুলার চাষের ভেতরে আছে, তুলা চাষের অধ্যায়ের ভেতরে আছে উত্তরটি। এবং এটি হলো তুলা থেকে যে আমরা তুলার বীজ থেকে যে তুলাগুলো আলাদা করি, এই আলাদা করার প্রক্রিয়াকেই বলা হয় আসলে জিনিং। আচ্ছা, এরপরে দেখো কি প্রশ্ন আছে। এরপরে আছে পাটের জাকে ইউরিয়া সার ব্যবহার করা হয় কেন? এই প্রশ্নের উত্তর কিন্তু একটু আগে আমরা দিয়েছি। পাটের জাকে কেন ইউরিয়া সার ব্যবহার করা হয়, এটির উত্তর তোমাদের বইয়ে ওই যে সারের অধ্যায়ে আছে। পাট চাষের ভিতরে যে সার প্রয়োগ নামে একটি আছে অধ্যায়, সেটিতেও দেওয়া আছে। তাছাড়া তোমাদের বইয়ের শেষে যে প্রশ্নগুলো আমি পড়ালাম সেই প্রশ্নগুলো দেখতে পারো। আচ্ছা, পাশের চিত্র দুটি কি? পাশের চিত্র দুটি ক নম্বর চিত্রে একটি পোকা দেখা যাচ্ছে। এই পোকাটির নাম হলো চেলে পোকা। আর খ নম্বর চিত্রে যে পোকা দেখা যাচ্ছে সেটি হলো উড়চুঙ্গা পোকা। উড়চুঙ্গা পোকা হলো এই যে নিচের দিকে দুটো চুল আছে, দুটো কাটার মতো রয়েছে, এইটা হলো উড়চুঙ্গা পোকা। আর চেলে পোকার কিন্তু কোনো কাটা নেই। এই দুটোর লক্ষণ, দমন ইত্যাদি জিনিস 354 এবং 355 নম্বর পৃষ্ঠায় দেওয়া আছে, তোমরা পড়ে নিও। অথবা তোমাদের যে বইটি তুমি ফলো করো সেই বইটি থেকেও তুমি এর উত্তর নিতে পারো, সমস্যা নেই। আচ্ছা, প্রশ্ন কি ছিল? চিত্রের পোকা দ্বারা আক্রান্ত ফসলের লক্ষণ ভিন্ন ভিন্ন বর্ণনা করো। এর অর্থ হচ্ছে চেলে পোকা এবং উড়চুঙ্গা কিভাবে আক্রমণ করে সেটি ব্যাখ্যা করবে, সেটিও বইয়ে আছে। এরপরে হলো চিত্রের পোকা আক্রমণ প্রতিরোধে তুমি যে পদক্ষেপ গ্রহণ করবে তা বিশ্লেষণ করো। এটিও হলো প্রতিরোধ ব্যবস্থা, এটিও ঠিক পাশাপাশি আছে, ছক আকারে আছে, তো সেগুলো দেখে নিও। ধন্যবাদ সবাইকে। আজকের মতো ভিডিও এখানে শেষ করছি।